লাগামহীন দখলে ঢাকার মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে আদি বুড়িগঙ্গা নদী। 2 যুগের ব্যবধানে অস্তিত্বই প্রায় বিলীন। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি পরিবেশবিদদের। পাবনার মোবারকপুরে গ্যাসের সন্ধান মিললেও বাণিজ্যিকভাবে তা ব্যবহার নিয়ে সংশয়। আশানুরূপ চাপ নেই জানিয়ে কূপ খনন বন্ধ করে দিয়েছে বাপেক্স। এবং ভারত থেকে ব্যাপক হারে আমদানির কারণে দেশীয় পেঁয়াজের দাম নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। মারাত্মক ক্ষতির মুখে দেশের কৃষকরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছে আমি সানবীর রূপল। লাগামহীন দখলে ঢাকার মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে আদি বুড়িগঙ্গা নদী। ভূমিগ্রাসীদের করাল থাবায় মাত্র 2 যুগের ব্যবধানে বুড়িগঙ্গার এ শাখা নদীর অস্তিত্বই আজ বিলীন হতে বসেছে। যে সামান্য এলাকাটি টিকে আছে সেখানেও চলছে দখলদারদের রাজত্ব। এসব প্রভাবশালীদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। তবে এই নদী উদ্ধারে প্রধানমন্ত্রীর নির্দেশে একটি কমিটি গঠন হলেও এখনো মূল কাজে নামতে পারেনি সংশ্লিষ্ট টাস্কফোর্স। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। এ যেন মগের মুল্লুক, যে যেভাবে পারছে দখল করছে নদী, গড়ে তুলছে স্থাপনা। অসহায় নদী প্রতিদিনই নীরবে বুকে ধারণ করছে দখলদারদের ফেলা ইট, কাঠ, বালু, আবর্জনা। আদি বুড়িগঙ্গা। বুড়িগঙ্গার মূল স্রোতধারা থেকে বেরিয়ে ইসলামবাগ হয়ে গাবতলী পর্যন্ত বয়ে যাওয়া একটি শাখা নদী। এ নদীর ইসলামবাগ থেকে বছিলা পর্যন্ত 6.5 কিলোমিটার গতিপথের 3 কিলোমিটার এলাকায় নদীর প্রায় সব জায়গায় ভরাট হয়ে গেছে। গড়ে উঠেছে শিল্প কারখানা, হাসপাতাল, ঘরবাড়ি সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। আর বছিলা থেকে গাবতলী পর্যন্ত 8 কিলোমিটার নদীর পুরোটাই যেন মুছে গেছে মানচিত্র থেকে। এভাবে প্রায় 2 যুগের ব্যবধানে 14.5 কিলোমিটার দীর্ঘ এই নৌরুটের 11 কিলোমিটার এলাকায় নেই নদীর অস্তিত্ব। অবশিষ্ট 3.5 কিলোমিটারেও চলছে দখলেরই মহোৎসব। সম্পূর্ণ নদী ছিল, আমরা এদিক থেকে ওই পান হাতটা গেতাম, কুল পাইতাম না। কোনো স্টিমার আসতো, লঞ্চ আসতো। বিদ্যুৎ বানাইছে, এটাও সরকারি জায়গা, সরকার বানাইছে, ওখান থেকে পাবলিক চার্জ নিচ্ছে। একটি স্রোতস্বিনী নদীকে কিভাবে গলা টিপে হত্যা করা হয়েছে এর উৎকৃষ্ট প্রমাণ মেলে আদি বুড়িগঙ্গার এই রসুলপুর পয়েন্টে এলে। দুপাশে ভরাট করতে করতে দখলদাররা যেন গিলে খেয়েছে গোটা নদীটাই। নদীর চলার জন্য তারা রাখেনি 20 ফুট জায়গাও। সঙ্গত কারণে শুষ্ক খালে পরিণত হয়েছে অবশিষ্ট নদীর সিংহভাগ। সৃষ্টি হয়েছে ঝাউ জঙ্গলের। সবাই দখল করে, আমারও মালিক দখল করতেছে, যখন ব্যাপার না। নদী ছিল এক সময়, এখন নাই। এখন নাই। যখন আবার নদী হবে অবশ্যই এগুলি উচ্ছেদ হয়ে যাবে। মাঝ নদীতে সাইনবোর্ড টানিয়ে মালিকানা জাহির করছেন কেউ কেউ, কোথাও আবার অনুমোদনহীন সেতুর ছড়াছড়ি। এ অবস্থায় দখলদারদের লাগাম টেনে ধরতে এখনই সরকারকে তৎপর হওয়ার তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা। বলতে হবে যে এইটা বুড়িগঙ্গা ছিল, পরবর্তীতে যারা ভুয়া দলিল দিয়ে জমি দখল করেছে তাদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। কিন্তু যাদের বিরুদ্ধে নেবেন তারা হচ্ছে অত্যন্ত ক্ষমতাশালী, তাদের নাম উচ্চারণ করাও নিষিদ্ধ। এই নদী উদ্ধারে মাঠে নামতে চায় সংশ্লিষ্ট টাস্কফোর্স। এ লক্ষ্যে একটি কমিটি গঠনের কথাও জানালেন দায়িত্বশীল এই কর্মকর্তা। ভূমিদস্যু যারা আছেন তারা এখানে নদীকে দখল করে বাড়ি করেছেন, ফ্যাক্টরি করেছেন। এ নদীর কিন্তু এখন অস্তিত্ব নাই। এটাকে পুনরুদ্ধারের জন্য আমরা চেষ্টা করছি। টাস্কফোর্স থেকে একটা সিদ্ধান্ত হয়েছে এবং রিসেন্টলি খুব সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী একটা কমিটি করে দিয়েছেন। বুড়িগঙ্গার এই আদি চ্যানেলটি দখলমুক্ত করে রাজধানী ঘিরে চক্রাকার পানিপথের আওতায় নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে টাস্কফোর্সের। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। পাবনার মোবারকপুরে গ্যাসের সন্ধান মিললেও তা বাণিজ্যিকভাবে ব্যবহারে দেখা দিয়েছে সংশয়। স্থানীয়রা জানান, অনুসন্ধানের 3 বছরে মোবারকপুরকে এশিয়ার সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র আবিষ্কার করলেও বর্তমানে ব্যবহারযোগ্য গ্যাস নেই বলে জানিয়েছে বাপেক্স কর্মকর্তারা। এজন্য ত্রুটিপূর্ণ খনন ও কর্মকর্তাদের দায়িত্বে অবহেলাকে দুষছেন তারা। এদিকে এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি বাপেক্সের খনন কর্মকর্তা। 2014 সালে মোবারকপুরে গ্যাস কূপ খননের কাজ শুরু হয় বাপেক্সের। এরপর খনন কাজে ত্রুটি ও গ্যাসের অতিরিক্ত ঊর্ধ্বমুখী চাপের কারণে 2 দফা কাজ বন্ধ থাকে। গত
8,000 10,000 গ্যাসের চাপ। এখন গ্যাস আছে টুকটাক তুলতেছে, এখন কাজের গ্যাসই নাই। কিছু গ্যাস উৎপাদন করলো জ্বলাইলো, এখন তার কাছে গ্যাস নেই। এর উদ্দেশ্যটা কি? গাড়ি ঘোড়া দিয়ে সব মালপাতি খসা খসা নিয়ে যাইতেছে। আর এর আগে শুনলাম যে আগুন দিয়ে সাহস পাচ্ছিস না, গ্যাসের খুব চাপ। আমরা যতদূর লেভেলে কাজ করছি সেটা দেখছি। পরবর্তী পর্যায়ে কি সিদ্ধান্ত কি নিবে না নিবে সেটা হলো উপরওয়ালারা জানে। প্রতিবেশী দেশ ভারত থেকে ব্যাপক হারে পেঁয়াজের আমদানির কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন দেশের কৃষকরা। দেশীয় পেঁয়াজের ভরা মৌসুমে ভারতীয় পেঁয়াজের বাজারে সয়লাভ হয়, দামও নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। পাইকারি বাজারে বর্তমানে প্রতি কেজি দেশীয় পেঁয়াজের বিক্রি হচ্ছে মাত্র 9 থেকে 10 টাকা দরে। পচনশীল পণ্য হয় গুদামজাতের সুযোগ না থাকায় কম দামে পেঁয়াজ বিক্রিতে বাধ্য হচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশে প্রতি বছর 18 থেকে 20 লাখ মেট্রিক টন পেঁয়াজের চাহিদা থাকলেও এ বাজার অনেকাংশে আমদানি নির্ভর। বিশেষ করে ভারত থেকে আসে চাহিদার অন্তত 80% পেঁয়াজ। ফাল্গুন এবং চৈত্র মাসের পুরোটাই দেশীয় পেঁয়াজে বাজার সয়লাভ থাকে। এর মধ্যে আবার পেঁয়াজ আমদানি করায় মার খেয়ে যাচ্ছে দেশীয় পেঁয়াজের বাজার। এতে ক্ষতির মুখে পড়েছেন দেশের কৃষক। বাজারে পুষি বেশি কোনো রকমই লাভ থাকছে না, এই জন্য আমাদের পেঁয়াজ এইভাবে ঝাড়ে জঙ্গলে ফেলে রেখেছি। 10 টাকা 11 টাকা বিক্রি, তাহলে আমরা কি করি বাঁচবো? আর এই ফসল আগামীতে আমরা কিভাবে তৈরি করবো? আমার পেঁয়াজ পাইকে গেছে ফসল থেকে। এখন আমি পেঁয়াজ তুলতে হলে আমার মুনিশ লাগবে, আমি মুনিশ দিয়ে তুলতে গেলে আমার টাকা লাগবে। জমির পেঁয়াজ জমিতে থাক, আমি আর তুলবো না। যদি দাম হয় তাহলে তুলবো। এমনিতে গত 1 মাসের বেশি সময় ধরে দেশের বাজারে পেঁয়াজের দাম তুলনামূলক কম ছিল। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে এসে দাম আরো পড়তির দিকে। পেঁয়াজের অবস্থা এখন একদম সর্বনিম্ন পর্যায়ে। এখন ইন্ডিয়ার পেঁয়াজ বেশি আসতেছে। ইন্ডিয়ান কারণে আমাদের এই মেহেরপুরের পেঁয়াজটা বাধা পাচ্ছে না। দেশে যেটা ইয়ার তারপরে পেঁয়াজ ওগুলা ধরেন না 15-16, আর ইন্ডিয়ান পেঁয়াজ 14 টাকা 15 টাকা বর্তমান বাজার। এই অবস্থায় বর্তমানে পাইকারি বাজারে আমদানি মূল্যের চেয়ে কেজি প্রতি 1 থেকে 2 টাকা কমে পেঁয়াজ বিক্রি করতে হয়। বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও। মার্কেটটা ধরেন 14, 14.5 উপরে 15 টাকা এর মধ্যে ঘুরতেছে আর কি। তো যারা ইম্পোর্ট করতেছে, যারা এখানে আনতেছে, এদেরও লস, সেজন্য মালটা কম আসতেছে। এগুলি তো ফসলশীল মাল, এগুলি তো ধরে রাখুন যায় না, এই জন্য আমরা বাধ্য হয়ে বেচতে হয়। গাড়ি প্রতি তো 15-20 টাকা লস আছে। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে রয়েছে পেঁয়াজের 50টির বেশি আড়ত, যেখানে প্রতিদিন 250 টনের বেশি পেঁয়াজ বিক্রি হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঋতু বৈচিত্র্যের প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। শীতকালীন সবজির তেমন একটা দেখা না পাওয়া গেলেও বাড়তে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজি। তবে সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। নদীর মাছের দাম কিছুটা বেশি থাকলেও চাষের মাছ রয়েছে সহনীয় পর্যায়ে। তবে ঊর্ধ্বমুখী রয়েছে গরুর মাংস ও ব্রয়লার মুরগির দাম। ঋতু পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হচ্ছে রাজধানীর সবজির বাজার। শীতকালীন সবজির তেমন একটা দেখা না মিললেও পাওয়া যাচ্ছে গ্রীষ্মকালীন সবজি। তবে বেশিরভাগ সবজির দামই রয়েছে ঊর্ধ্বমুখী। প্রতি কেজি পটল, ঝিঙ্গা, ঢেঁড়স, বরবটি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। ক্রেতাদের অভিযোগ থাকলেও বিক্রেতাদের দাবি সরবরাহ কম। বেশি দিয়ে কিনতেছে, অনেক বেশি দিয়ে কিনতেছে। এটা 30 টাকা করে আমরা কিনতে পারি, 40 টাকা কিনতে পারি, যেটা 80 টাকা বা 70 টাকায় আমরা কিনতেছি। এখন দাম কমলে আমাদের জন্য তো অবশ্যই ভালো হয়, কারণ সবকিছুরই দাম বেশি। শীতের সবজিগুলো আমাদের এখন শেষের দিকে, গরমের সবজিগুলো আসতেছে, ওটার একটু দাম একটু বেশি। পটল এখন বর্তমানে 70 টাকা কেজি, এই ভেন্ডি 70 টাকা কেজি, চিচিঙ্গা 50 টাকা কেজি। হ্যাঁ, এভাবে গরমে 5-7টা আইটেম এখনো দাম কিছুটা কমে নেই। যখন আমদানি হবে তখন দাম কমবে। এদিকে মাছের বাজারে দেশি মাছের দাম কিছুটা বেশি থাকলেও সহনীয় পর্যায়ে রয়েছে চাষের মাছের দাম। ইলিশ ধরা নিষিদ্ধ থাকায় দামও ছিল কিছুটা বেশি। বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়লে কমার সম্ভাবনা রয়েছে দেশি মাছের দাম। দাম একটু আগের চাইতে বেশি, কম একটু দরকার, কমলে ভালো হয় আমাদের জন্য। আমরা যারা কলেজে পড়াশোনা করি, আমাদের কাছে তো এরকম অনেক বেশি অ্যামাউন্টের মাছ কেনার সামর্থ্য নাই, সেই হিসাবে অনেক বেশি দাম তো বেশি, সব জিনিসের দাম বেশি, মাছের দাম বেশি। এখন দেশি ইলিশ মাছ নাই, এখন সব বার্মা ইলিশ মাছ। এখন যেটা 1 কেজির উপরে, এটা 2000 টাকা কেজি। এদিকে মাংস ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিত করায় কমেছে মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 480 থেকে 500 টাকায়, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকায়। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষায় আইন প্রণীত হলেও এর যথাযথ প্রয়োগ হচ্ছে না। ফলে স্বাস্থ্য ঝুঁকি ও ভোগান্তি পাচ্ছে দেশের প্রায় 16 লাখ প্রতিবন্ধী।
সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে তাদের জন্য নানা প্রকল্প হাতে নেওয়া হলেও সঠিক তদারকি নিয়ে প্রশ্ন আছে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বিভিন্ন বেসরকারি সংস্থার। ফলে সুবিধা বঞ্চিত বিশাল এই জনগোষ্ঠীকে মানব সম্পদে রূপান্তর করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ সমাজ বিশ্লেষকদের। তাহিয়া রুবাইয়াত অপলার রিপোর্ট। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 এর 16 ধারায় বলা হয়েছে, শিক্ষা ও কর্মক্ষেত্র সহ প্রযোজ্য সকল ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তির প্রয়োজনীয় স্বাচ্ছন্দ্যের জন্য উপযোগী পরিবেশ ও ন্যায্য সুযোগ সুবিধা প্রাপ্তির ব্যবস্থা করতে হবে। এই আইনের 4 বছর পরও নেই তার যথাযথ বাস্তবায়ন। দেশের বেশিরভাগ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নেই প্রতিবন্ধী বান্ধব চলাচল ব্যবস্থা। 2-1 জায়গায় হুইলচেয়ার উপযোগী ঢাল চোখে পড়লেও তা ব্যবহারের উপযোগী নয়। রাস্তার পাশে যে ফুটপাথগুলো রয়েছে, পাশে ড্রেন থাকে, ড্রেনের উপরে অনেক সময় স্লিপার থাকে না, ফুটপাথ উঁচু নিচু থাকে, এক সময় উঠতে উঠতে দেখা যায় পাহাড়ের উপর উঠতেছি, আবার নামতে নামতে পাহাড় থেকে নামতেছি। হুইলচেয়ার ছাড়া তার চলার কোনো গতি থাকে না, কাজেই এক রাস্তা থেকে আর এক রাস্তায় যাতে সহজে ওঠা যায়, মনে মনে আবার এমন একটি ম্যাপ করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে আমাদের যাতায়াত এবং রাস্তা চলাচলের ক্ষেত্রে, নিরাপদ চলাচলের ক্ষেত্রে বেশ সহায়তা হবে। সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধী বান্ধব ব্যবস্থার দাবি তোলা হলেও বাস্তবে ভিন্ন চিত্র তুলে ধরল বেসরকারি পক্ষ। অ্যাক্সেসিবিলিটির বাংলাদেশের কোথাও কিন্তু এটা নেই, আমাদের বাংলাদেশে প্রায় এটা জিরো। এটা এখনো আমাদের আত্ম উপলব্ধির ভিতরে আসে নাই, পলিসি মেকারদের আত্ম উপলব্ধিতে আসে নাই। পাবলিক প্লেস নয় কিন্তু জনগণের জন্য উন্মুক্ত, এই ধরনের যে কোনো স্থাপনাতেই অভিগম্যতা অ্যাক্সেসিবিলিটি থাকবেই প্রতিবন্ধী মানুষের জন্য। ইতিমধ্যে যেটাতে অ্যাক্সেসিবিলিটি ছিল না সেখানে অ্যাক্সেসিবিলিটি ডেভেলপ করার কাজ করা উচিত। সমাজ বিজ্ঞানীরা মনে করেন অবকাঠামোগত কারণে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে চলাচল করতে না পারায় দেশের উন্নয়ন কর্মকাণ্ডে পিছিয়ে পড়ছে অধিকাংশ প্রতিবন্ধী ব্যক্তি। রাস্তাঘাট নেই, পর্যাপ্ত পরিমাণ আমাদের ফুটপাত নেই। যে লোকটা প্রতিবন্ধী, মিনিমাম যে দক্ষতাটা দরকার, যেটা এমপ্লয়মেন্ট মার্কেটে যাওয়ার জন্য কিংবা ইনফ্রাস্ট্রাকচারের যে ফ্যাসিলিটিসগুলো নেওয়ার জন্য, সেটা তার নাই। শত প্রতিবন্ধকতাকে জয় করে প্রতিবন্ধী ব্যক্তিরাও চায় জীবন এবং স্বপ্নের পথে হাঁটতে। তবে সেই পথকে সুন্দর করতে প্রয়োজন একটু বাড়তি সুযোগ সুবিধার। আর সমাজ বিশ্লেষকদের মতে সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা হলে বিশাল এই জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করা সম্ভব হবে। তাহিয়া রুবাইয়াত অপলা, সময় সংবাদ, ঢাকা। এ সময় বাণিজ্যে আরও থাকছে। কুয়াকাটা সমুদ্র সৈকতকে ঘিরে দিন দিনই বাড়ছে পেশাদার ফটোগ্রাফারের চাহিদা, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ও ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের যথেষ্ট অবদান আছে, এমন মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, এজন্য তাদের সম্মান করা উচিত। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ে এলজিআইডি ভবনে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আধুনিক ঋণদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী কথা বলেন। এ সময় গ্রামীণ ব্যাংকের ঋণ বিতরণ ও পরিশোধের বর্তমান ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়া ওফান বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে বলেন, অতি দরিদ্রের সংখ্যা কমিয়ে আনা বাংলাদেশের জন্য বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ। টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে গ্রামে অতি দরিদ্রের সংখ্যা কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গ্রামীণ ব্যাংকে দেখা যাচ্ছে সেটা সত্যিকার ভাবে পভার্টি রিমুভাল হয় এবং সত্যিকার ভাবে গরিবদের দিকে নজর দেওয়া হয়। এরকম আরেকটি সংস্থা হচ্ছে ব্র্যাক। এইসব লোক সম্মানী ব্যক্তিত্ব এবং তাদের আমাদের সম্মান করা উচিত। গত 2 দশকে বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক অগ্রগতি হয়েছে, দারিদ্র্য সীমা কমে 22% দাঁড়িয়েছে। এত সব অর্জন সত্ত্বেও গ্রামাঞ্চলে অতি দরিদ্র এখনো অনেক বেশি। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে হতদরিদ্রের সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত থাকবে। দেশের প্রবীণ নাগরিকদের জীবনের বৈচিত্র্যময় স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে সমাজের নানা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ আয়োজিত প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক এক সম্মেলনে এ আহ্বান জানান মন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, দেশের মানুষের গড় আয়ু বাড়ার সাথে সাথে প্রবীণদের নানা সমস্যা ও ঝুঁকি বাড়ছে।
দেশের 20টি ইউনিয়নে 31,000 প্রবীণকে পরিচালিত পিকেএসএফ এর কার্যক্রমের প্রশংসা করেন অর্থমন্ত্রী। এই কর্মসূচির আওতায় 18টি জেলায় সহযোগী সংস্থার মাধ্যমে প্রবীণ সামাজিক কেন্দ্র পরিচালনা, বয়স্ক ভাতা প্রদান, স্বাস্থ্য সেবা সহ নানা কার্যক্রম পরিচালনা করে পিকেএসএফ। অর্থমন্ত্রী বলেন, ভালো মানসিকতা থাকলে যে কোনো অবস্থান থেকেই সমাজের জন্য এগিয়ে আসা যায়। মুনাফালোভী সচ্ছল ব্যক্তি বা কোনো এনজিও প্রতিষ্ঠান যাতে সঞ্চয়পত্রের সুবিধা না পায়, মাঠ পর্যায়ে সঞ্চয় কর্মীদের সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন এনবিআর এর চেয়ারম্যান নজিবুর রহমান। গতকাল রাজধানীর একটি হোটেলে জাতীয় সঞ্চয় অধিদপ্তর আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এই নির্দেশ দেন তিনি। প্রান্তিক পর্যায়ে দরিদ্র মানুষেরা সঞ্চয়পত্রের মূল সুবিধাভোগী। এই সুবিধা পেতে সাধারণ মানুষকে যাতে ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য সঞ্চয় কর্মীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বানও জানান এনবিআর চেয়ারম্যান। সচ্ছল কেউ, বিশেষ করে কিছু কিছু বিদেশি প্রতিষ্ঠান তাদের বিভিন্ন তহবিল বিনিয়োগে না খাটিয়ে তারা সঞ্চয়পত্র কিনে উচ্চ সুদের হার বা মুনাফার হার নেওয়ার অপপ্রয়াস চালিয়েছেন। সেটা সঞ্চয়ের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে ব্যাহত করছে। আমি এই বিষয়ে আপনারা যারা সঞ্চয়পত্র সেবা জনগণের কাছে পৌঁছে দেন তাদেরকে খেয়াল রাখার জন্য আমি অনুরোধ করছি। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস-কে আরও শক্তিশালী ও যুগ উপযোগী করতে বিআইডিএস আইন 2017 প্রণয়ন করা হয়েছে। নতুন আইনের আওতায় চলতি শিক্ষাবর্ষেই উন্নয়ন অর্থনীতি, আর্থিক ব্যবস্থাপনা ও রাজস্ব ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর কোর্স করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার নতুন আইন প্রণয়ন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান পরিকল্পনা মন্ত্রী। এটাকে আরো যুগ উপযোগী করে আমাদের এখনকার যে নিড, এটাকে মিট করার জন্য গতকাল আমরা সংসদে একটি আইন পাশ করেছি। 74-এর যে আইনটি ছিল সেই আইনটিকে আমরা ঠিক রেখেছি। আগে ইংরেজিতে ছিল, এখানে বাংলা করা হয়েছে। দুটি জায়গায় আমরা একটু পরিবর্তন নিয়ে এসেছি। প্রতিষ্ঠানটিকে চালাবার জন্য আমাদের ট্রাস্টি বোর্ড আছে, সেই বোর্ডে 14 জন সদস্য ছিলেন, এখন আমরা 15 জন করেছি। শক্তিশালী ভূমিকা আমরা বিআইডিএস-কে পাবো, আর আমাদের অর্থনীতির গতিবেগ আমি মনে করি যে তাদের হাত ধরে আরো বেশি গতিশীল হবে। সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে সবাই চান নিজের প্রিয় মুহূর্তটিকে সারা জীবনের জন্য ধরে রাখতে। তাই পর্যটকদের কাছে দিন দিনই বাড়ছে পেশাদার ফটোগ্রাফারের চাহিদা। এর ফলে পর্যটন এলাকা ঘিরে অনেক বেকার যুবকের জন্য সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। কুয়াকাটা ঘুরে এসে ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। বালুকাময় সমুদ্র সৈকত আর নীল জলরাশির সমুদ্র সফেন। অবসর কাটানোর কথা ভাবলে এমন দৃশ্যই কল্পনা আসবে যে কারো। সাথে সেই প্রিয় মুহূর্তটিকে ধরে রাখতে পারলে আনন্দের মাত্রাটা বেড়ে যাবে কয়েক গুণ। প্রযুক্তির এই যুগে ক্যামেরার বদৌলতে সেই সুযোগ এখন অনেকটাই হাতের কাছে। নিজের ক্যামেরা থাকুক আর নাই থাকুক, সেই প্রত্যাশা পূরণে সমুদ্র সৈকতই পাওয়া যাবে পেশাদার ফটোগ্রাফারদের। কুয়াকাটা সমুদ্র সৈকতে হলুদ পোশাক পরা ক্যামেরা হাতে এরকম পেশাদার ফটোগ্রাফারদের দেখা মিলবে হরহামেশাই। প্রিয়জনের সাথে আনন্দময় মুহূর্তটিকে ক্যামেরার সেন্সরে ধরে রাখতে পারেন যে কোনো পর্যটক। বিশেষ মুহূর্তগুলা স্মরণ করার জন্য, মনে করার জন্য ছবি তোলাটা মনে রাখার জন্য খুব ভালো একটা জিনিস। ওরা যখন তোলে তখন দেখা যায় মানুষ মনে করে যে না, এটা মনে হয় তোলা ঠিক না, কিন্তু যখন ওর কাছ থেকে যখন ছবিটা নিয়ে আসা হয় তখন দেখে, তখন তো স্মৃতিটা আজীবন একটা স্মৃতি ধরে রাখা গেল। অনেকে শখের বশে, আবার কেউ বা আয়ের উৎস হিসেবে বেছে নিয়েছেন এই পেশাকে। তবে কুয়াকাটা সমুদ্র সৈকতে ছবি তোলার মাধ্যমে এই কর্মসংস্থান সৃষ্টি হয়েছে শতাধিক বেকার যুবকের। ছোট থেকে আমার একটা আশা ছিল যে আমার ফটোগ্রাফি করা, এটা আমার খুব ভালো লাগে। এই জন্য কুয়াকাটাতে আমি দীর্ঘ 2-3 বছর ধরে ফটোগ্রাফি করছি। যা টুরিস্ট দূর থেকে আসে তারাই দুই একটা সিনারি নিয়ে যায়, আমার তোলা সুন্দর হয়, যারা আসে তারাই দুই একটা নেয়। আমরা অনেকগুলো তুলি, তোলার পর তাদের যেটা চয়েস হয় ওইটা তারা নিয়ে যায়। একটি ছবি আপনার বর্তমান মুহূর্তটিকে ধারণ করে রাখবে সারা জীবনের জন্য। কুয়াকাটা সমুদ্র সৈকতে এসে যে কোনো পর্যটকই এরকম ছবি তুলতে পারেন পেশাদার ফটোগ্রাফারদের মাধ্যমে। এর ফলে একদিকে এসব ফটোগ্রাফারদের যেমন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, অন্যদিকে তেমনি পর্যটকরাও নিজের আনন্দময় মুহূর্তটিকে ধারণ করতে পারছেন সারা জীবনের জন্য। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ। আদালতের নির্দেশের পরও হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তর না করায় 154টি কারখানাকে জরিমানার বকেয়া 30 কোটি 85 লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আগামী 2 সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের এ টাকা পরিশোধ করতে হবে। এদিকে জরিমানার টাকা পরিশোধ করার পাশাপাশি আইনি লড়াই চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ট্যানারি মালিকরা। পরিবেশ রক্ষায় 2001 সালে হাজারীবাগের ট্যানারি কারখানাগুলো সাভারে স্থানান্তরের রায় দিয়েছিলেন উচ্চ আদালত, যে রায় আপিল বিভাগেও বহাল থাকে। রায়ের পর সরকার দফায় দফায় ট্যানারি স্থানান্তরের সময় বাড়ালেও এখনো সরেনি 154টি কারখানা। বিষয়টি আদালতের নজরে আনা হলে হাইকোর্ট প্রথমে জরিমানা করে। বলা হয়, যতদিন সাভারে স্থানান্তর না হচ্ছে ততদিন কারখানাগুলো 50,000 টাকা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবে। যদিও পরে জরিমানার টাকা কমিয়ে 10,000 টাকা ধার্য করেন আপিল বিভাগ। শুরুর দিকে কয়েকটি কারখানা জরিমানার টাকা পরিশোধ করলেও পরে আর দেয়নি। এতে 154টি ট্যানারির কাছ থেকে 30 কোটি 85 লাখ টাকা বাকি পড়ে। বকেয়া এ টাকা আগামী 2 সপ্তাহের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আমরা আবেদন জানিয়েছি আদালতকে যে তাদেরকে এই ইন্ডাস্ট্রি ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হোক, অথবা তাদের ব্যক্তিগত হাজির হতে দেওয়া হোক, অথবা অর্থগুলো দ্রুত পরিশোধের নির্দেশনা দেওয়া হোক। আদালত শুনানি শেষে নির্দেশ দিয়েছেন এই 30 কোটি 85 লক্ষ টাকা আগামী 2 সপ্তাহের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। যদি দেওয়া না হয় তাহলে তাদের বিরুদ্ধে সিরিয়াস কনসিকুয়েন্স তাদের ফেস করতে হবে, আদালত আদেশে সেটি বলেছেন। এদিকে জরিমানার টাকা পরিশোধ করার পাশাপাশি আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা বলছেন ট্যানারি মালিকরা। সর্বোচ্চ আদালতের যে নির্দেশে যে টাকাগুলো আমাদের জমা দেওয়ার দরকার, সেটা তো অবশ্যই আমাদের একটু আর্থিক চাপ পড়বে, কিন্তু আদালতের নির্দেশ পরিবেশ দূষণের দায় দিতেই হবে, এটার কোনো বিকল্প নাই। সাভারে ট্যানারি শিল্পের জমির দাম নির্ধারণ এবং জমি হস্তান্তরে বিসিকের সময়ক্ষেপণের কারণেই চামড়া কারখানা স্থানান্তরে বিলম্ব হচ্ছে বলে দাবি ট্যানারি মালিকদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে অবকাঠামো উন্নয়ন মেলা। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী শুভ খান। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। শুভ, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আজকে থেকে কিন্তু অবকাঠামো উন্নয়ন মেলা শুরু হয়েছে। তো তথ্যমন্ত্রী হাসানুল হক এনু এবং সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া সহ বেশ কয়েকজন অতিথি রয়েছেন, তারা কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করবেন। তো আমি যদি একটু আমার পেছনের দিকে একটু দেখাতে চাই যে আসলে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে অবকাঠামোর যে উন্নয়নের যে বিষয়টি চলে এসেছে, সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু এই অবকাঠামো উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে, যেখানে মূলত বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক্স সামগ্রী রয়েছে, কলকারখানায় ব্যবহার্য সেই পণ্যগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া রয়েছে অত্যাধুনিক পাওয়ার এনার্জি সেভিংস যে বাল্বগুলো রয়েছে সেগুলো, এছাড়া বিভিন্ন ধরনের যে সোলার প্যানেলগুলো রয়েছে সেগুলো। আপনি জানেন যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু একটি সরকারের জন্য বড় একটি চ্যালেঞ্জ, কেননা আমাদের এখনই কিন্তু শিল্প কলকারখানাগুলোতে কিন্তু জ্বালানি পর্যাপ্ত কিন্তু জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। এছাড়া কিন্তু বিদ্যুতের যে ঘাটতি রয়েছে সে বিষয়টি মাথায় রেখেই কিন্তু যে টেকসই যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু সাধারণ মানুষ এবং যারা উদ্যোক্তা রয়েছেন তাদের মাঝে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই কিন্তু এই মেলার আয়োজন করা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে সোলার প্যানেলগুলো ডিসপ্লে করা হচ্ছে, যেখানে খুব সাশ্রয়ী মূল্যে এখানে যারা উদ্যোক্তা রয়েছেন তারা কিনতে পারবেন। এবং এছাড়াও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের যে অবকাঠামো বা বিশেষ করে কলকারখানায় ব্যবহার্য যে ফিটিংস রয়েছে, সে ফিটিংসগুলো কিন্তু এই ধরনের মেলাতে শো করা হচ্ছে। এছাড়া আপনার প্রায়শই কিন্তু কলকারখানাগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে যে দুর্ঘটনাগুলো ঘটে, সে কারণে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়, এবং সে বিষয়টি মাথায় রেখে কিন্তু যে অত্যাধুনিক যে কেবল রয়েছে সেগুলো ডিসপ্লে করা হচ্ছে এবং উদ্যোক্তাদের কাছে সুলভ মূল্যে সেগুলো বিক্রি করা হচ্ছে। পাশাপাশি তাদেরকে সামনে কিন্তু এই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে, কেননা যে বৈদ্যুতিক যে শর্ট সার্কিট সেটি থেকে যদি কারখানাকে যদি রক্ষা করা না যায় তাহলে কিন্তু প্রায়শ দেখা যায় প্রাণহানি বা আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। তো সে বিষয়টি মাথায় রেখে এই উন্নয়ন মেলা, অবকাঠামো উন্নয়ন মেলা চলছে। তো এছাড়াও কিন্তু বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আরেকটি কিন্তু প্রোগ্রাম চলছে, সিলেট আন্তর্জাতিক উৎসব, যেখানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত এবং এনবিআর এর যে চেয়ারম্যান নজিবুর রহমান রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। তো রূপল, এই ছিল মোটামুটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আমার হাতে থাকা সর্বশেষ তথ্য। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে অবকাঠামো উন্নয়ন মেলা, আর সেখান থেকে খবরাখবর জানাচ্ছিলেন শুভ খান।
পর্যটন খাতে বিনিয়োগ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগরে 4 তারকা মানের স্কাই সিটি হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগ সামনের দিনগুলোতে পর্যটন ও হোটেল ব্যবসায় বিনিয়োগ বাড়াতে উৎসাহ যোগাবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের পর্যটন খাত অনেকাংশেই এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অরূপ চৌধুরী, এফবিসিসিআই এর প্রথম সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, হোটেল পরিচালক তোফায়েল ইসলাম সহ অনেকে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে যমুনা ব্যাংক লিমিটেডের 2টি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এবং বক্তাবাড়ি এলাকায় এই 2 বুথের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি সব শ্রেণী পেশার মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আসার আহ্বান জানান। অনুষ্ঠানে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমদ সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এলাকার রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। জীবন রক্ষা ও রাজস্ব অপচয় রোধে এবার কেবল স্বয়ংক্রিয় নয়, সেন্সর কার বাণিজ্যিকভাবে বাজারে আনছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে কংগ্রেসে আইন প্রণয়নের কাজ চলছে। তবে অত্যাধুনিক এই গাড়ি যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। যুক্তরাষ্ট্র থেকে টিএম মামুনের তোলা ছবিতে এবং সিয়াবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে নানা মডেল ও বাহারি ডিজাইনের প্রায় শতাধিক সেন্সর কার প্রদর্শনীর আয়োজন করা হয়। এই গাড়িগুলো ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে তুষারপাতের পিচ্ছিল, খানাখন্দকে ভরা রাস্তা, ব্রিজ, অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষের আশঙ্কার মতো বিষয়গুলো আগেই সতর্ক করবে চালককে, এমনকি থেমে যাবে নিজে থেকেই। যুক্তরাষ্ট্রের $3 লাখ কোটি এই অটো ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসেন গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। এতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি, আর্থিক ক্ষতিরোধের বিষয়ে খোলামেলা আলোচনা করেন বক্তারা। তবে এসব গাড়ি যুক্তরাষ্ট্রের বাজারে এলে অভিবাসী সমাজে বেকারত্ব বাড়া সহ নানা নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। দ্য কনজিউমার অ্যাসোসিয়েশনের প্রধান গ্যারি শাপিরো বলেন, এক্ষেত্রে মানুষের জীবন রক্ষায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে বৈজ্ঞানিক উদ্ভাবন মানুষের জীবন বদলে দিচ্ছে। যানবাহন যেমন আমাদের জন্য জরুরি, তেমনি এর কারণে অনেকের মূল্যবান জীবনও চলে যাচ্ছে। তাই এমন উদ্ভাবন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর মানুষ পড়াশোনায় যত এগিয়ে যাবে, বিজ্ঞান ও প্রযুক্তি তত এগিয়ে যাবে, তত বেশি কর্মসংস্থানও তৈরি হবে বলে আমি মনে করি। আর কংগ্রেস ওম্যান ডেবি ডিঙ্গল জানান, আইন প্রণয়নে জনগণের স্বার্থকেই গুরুত্ব দেওয়া হবে। প্রযুক্তির উন্নয়ন হলে অর্থনীতির উপর প্রভাব পড়বেই, সেই সঙ্গে প্রযুক্তির কিছু সুবিধাও রয়েছে। তবে অবশ্যই আমরা জনগণের মতামতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। এক্ষেত্রে বেকারত্বের উপর কিভাবে প্রভাব ফেলছে, কিভাবে বেকারত্বের হার আরো কমানো যায়, সেটাকেও আমরা গুরুত্ব দেব। প্রযুক্তি প্রতিষ্ঠান হারম্যানের নির্বাহী পরিচালক দীনেশ পালোয়ারি জানান, অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই গাড়ি ব্যবহারের জন্য বাংলাদেশ এখনো প্রস্তুত নয়। বাংলাদেশ সহ ওই অঞ্চলের দেশগুলোতে সড়ক দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এছাড়া দীর্ঘ যানজটের কারণে রাস্তাতেই অনেক সময় চলে যায়। এই প্রযুক্তির গাড়িগুলো যানজট দূরীকরণে ভূমিকা রাখবে। ঢাকা, মুম্বাই সহ এশিয়ার অনেক শহরে যোগাযোগ ব্যবস্থার তেমন উন্নয়ন হয়নি। ওইসব শহরগুলোর প্রযুক্তিগত দিক থেকে আরো প্রস্তুতি নিতে হবে। নির্মাতা প্রতিষ্ঠানগুলো বলছে, যুক্তরাষ্ট্রে এসব গাড়ি ব্যবহারে বছরে প্রায় 40,000 জীবন রক্ষা পাবে, আর রাজস্ব খরচ কমবে প্রায় $100 কোটি। সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিনা ভিসায় ইউরোপীয় ইউনিয়ন ভ্রমণের সুযোগ বাতিলের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্যরা। জোটের 5টি দেশের নাগরিকদের বিনা ভিসায় আমেরিকা সফরের উপর বিধিনিষেধ আরোপের প্রেক্ষাপটে পাল্টা এই ব্যবস্থা নেয়ারও আহ্বান জানানো হল। ইউরোপীয় সংসদের এক বিবৃতিতে বলা হয়, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, পোল্যান্ড এবং রোমানিয়ার নাগরিকরা বিনা ভিসায় আমেরিকায় ঢুকতে পারেন না, অথচ মার্কিন নাগরিকরা বিনা ভিসায় ইউরোপীয় ইউনিয়নে সফর করতে পারে। মার্কিন নাগরিকদের জন্য বিনা ভিসায় ইউরোপীয় ইউনিয়নের সফরের সুযোগ সাময়িকভাবে প্রত্যাহারের পদক্ষেপ নেয়ার লক্ষ্যে নির্দেশনা দিয়েছেন তারা। এই নির্দেশনায় 12 মাসের জন্য বহাল করতে ইউরোপীয় কমিশনকে নির্দেশনা দেওয়া হয়। ইউক্রেনের একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় 8 জন শ্রমিক নিহত হয়েছে।
ওই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি নিখোঁজ রয়েছে অন্তত 20 খনি শ্রমিক। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় লবিব এলাকায় একটি কয়লা খনিতে অন্তত 34 জন শ্রমিক 550 মিটার গভীরে কয়লা উত্তোলনের কাজ করছিল। এ সময় হঠাৎ করেই একটি গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই 8 জন মারা যান। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কয়লা উত্তোলনে দুর্বল যন্ত্রাংশ ব্যবহারই দুর্ঘটনার মূল কারণ বলে মনে করা হচ্ছে। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনাম। লাগামহীন দখলে ঢাকার মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে আদি বুড়িগঙ্গা নদী। 2 যুগের ব্যবধানে অস্তিত্বই প্রায় বিলীন। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি পরিবেশবিদদের। পাবনার মোবারকপুরে গ্যাসের সন্ধান মিললেও বাণিজ্যিকভাবে তা ব্যবহার নিয়ে সংশয়। আশানুরূপ চাপ নেই জানিয়ে কূপ খনন বন্ধ করে দিয়েছে বাপেক্স। এবং ভারত থেকে ব্যাপক হারে আমদানির কারণে দেশীয় পেঁয়াজের দাম নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। মারাত্মক ক্ষতির মুখে দেশের কৃষকরা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।